মাধুরী, কেমন দেখলেন ডাক্তার কাকু? আছে ভালোই। ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণ বিশ্রামে থাকতে বললাম। খুন খারাপি, হত্যা এসব কিছু বলেনি? কি বলছো তুমি? খুন, হত্যা এসব কি? আগে আমার কথা বিশ্বাস হচ্ছে না, সত্য বলছি। ইদানিং খুনোখুনি, রক্তপাত এইসব নিয়ে চিন্তা করছে বেশি। কি রকম? এই যেমন ধরুন, মাঝরাতে আমাকে ঘুম থেকে তুলে হঠাৎ করে বলবে, আচ্ছা মাধুরী, গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা লাশ আর আচমকা গলা টিপে মেরে ফেলা লাশের ভিতরে পার্থক্য কি বলতো? আপনি বলুন ডাক্তার কাকু, এসব কোনো কথা? সারা রাত আমি ভয় একেবারে সিটিয়ে থাকি। সারা রাত ঘরময় হাঁটাহাঁটি করে, হঠাৎ করে দাঁড়িয়ে থেকে বলবে, আচ্ছা মাধুরী, যদি ঘুমের ভেতরে আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি তখন কেমন হয় বলো তো? সত্যি বলে না ইয়ার কি? ইয়ার কি হবে? আমি যখন ভয় একেবারে ফ্যাকাশে হয়ে যাই তখন আবার হেসে বলে, বললাম না, যদি যদি এমন হয় তখন কেমন হবে? তাহলে তো ভালোই, ভালোই লক্ষণ। ও ইয়ার কি করতে পারছে, এটা সুখবর না? স্বাভাবিক জীবনে ফিরে আসছে, খাচ্ছে, দাচ্ছে, হাঁটাহাঁটি করছে। আচ্ছা, ও নাকি আবার লেখালেখিও শুরু করেছে? আগে কাগজ কলম নিয়ে তো বসছে, দু এক লাইন লিখছে, আবার কাগজ ফেলে দিচ্ছে, তারপর আবার পায়চারি। তাহলে তো আমরা সমরেশ সরকারকে পেলাম, লেখক সমরেশ সরকারকে পেলাম। কি বলো? হ্যাঁ, সবই তোমার ধৈর্যের কারণে হয়েছে মা। মারে, ওকে আমি দেখছি প্রায় 1 বছর ধরে। প্রথমে কি খারাপ অবস্থায় ছিল। সত্যি কথা বলি, ওকে নিয়ে আমি শঙ্কিতই ছিলাম। ও আমার বন্ধুর ছেলে, সেজন্যে আমি ওকে যত্ন সহকারে দেখেছি। তারপরেও দ্বিধান্বিত ছিলাম ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা। যাই হোক, আর একটু ধৈর্য ধরে থাকো। আচ্ছা, ও সিগারেট ছেড়েছে তো? আগে একদম বন্ধ। আমার কড়া নজর আছে না? ভালো ভালো। তবে মা একটু খেয়াল রেখো, ও যেন দুশ্চিন্তা না করে। আচ্ছা, গান বাজনার ব্যবস্থা করার কথা বলছিলাম না? একটা গানের রেকর্ডার কিনে দিয়েছি, রোজ সন্ধ্যেবেলায় গান শোনে। গুড, ভালো, খুব ভালো। গান শুনে মানুষ দ্রুত সুস্থ হয়ে ওঠে। মা, মারে একটা কথা বলি। আমার এই বন্ধুর ছেলেটা পড়ুয়া, শান্ত প্রকৃতির ছেলে। ওর এমন একটা কঠিন অসুখ হলো। তোমাকে বলেছে কিছু? আমার জানা দরকার। আর এ বিষয়ে ওর কাছ থেকেও আমি কিছু জানতে পারিনি। কাকু, ওর যা স্বভাব, এত সহজেই কি সব কথা বলে? আমি বা কটা দিন ধরে চিনি বলুন? এই তো বছর দেড়েক আগে প্রিয় উপন্যাসিকের শারীরিক দুরবস্থা দেখে কাছাকাছি আসা। সেবা করতে করতে কখন যে মনের ভেতরে ঢুকে গেছি, বাবা টের পেয়ে বিয়ের আয়োজন করলেন। বিয়ের আগেও কি কখনো ভেবেছি ওর মনের ভেতরের এই ঝড় আমার জীবনটাকে এলোমেলো করে দেবে? মারে, আমি সমরের সাথে কথা বলে বুঝেছি ও তোমাকে খুবই ভালোবাসে। আগে তো তোমার সাথেই কথা বলতে দেখিনি, আর আজ তুমিই বললে তোমার সাথে ইয়ার্কি করছে। এ তো সুস্থ হয়ে ওঠার লক্ষণ। সবই তোমার ভালোবাসার ফল মা। আর তাহলে কাকু, মাঝরাতে ঘুরঘুর করা, হাঁটাহাঁটি করা, অসম্ভব সব কথা বলা, এগুলো কিসের ফল? একটু সময় তো লাগবেই। সিজোফ্রেনিয়া থেকে সেরে উঠছে। তাছাড়া সভ্যতার বিবর্তনের সাথে সাথে তো মানুষের ঘুমও কমে আসে নাকি? সে আবার কেমন? বসুন না কাকু। প্রাচীন বর্বর মানুষদের মাথায় তো পাহাড় সমান চিন্তা ছিল না।
তাই পড়ে পড়ে ঘুমাত। এখন দেখো তাদের মাথায় অনেক বুদ্ধি। তাছাড়া বিজ্ঞানের অগ্রগতি তো মানুষের কাজের গতিও বাড়িয়ে দিয়েছে। এখন ঘুমিয়ে থাকলে তো সে নিজেই পিছিয়ে পড়বে। তার মানে আপনার কথার অর্থ কি দাঁড়ালো? আমরা দিনে দিনে সভ্য হব আর অসভ্যদের মতো খুন খারাপই করব? সমরেশ মাঝরাতে নিজের বউর গলা টিপে মেরে ফেলবে, এই তো তার অর্থ হচ্ছে আমি সুস্থ। কাকু, ওকে আপনি একটু বুঝিয়ে বলুন তো। একজন লেখক এসব অদ্ভুত ঘটনা ভাববে না তো কে ভাববে? তাকে তো অদ্ভুত ঘটনা ভাবতেই হবে। নতুন চমক ছাড়া পাঠক আমার বইয়ের পাতা কেন উল্টাবে? আপনি বলুন, ওকে বুঝিয়ে বলুন। তোমার বরের কথা শুনেছ? ওর মধ্যে কোনো অসুস্থতার ভাব দেখেছ? তুমি এখন লেখার জন্য পুরোপুরি ফিট। আচ্ছা সমরেশ, তোমাকে না একটু বিশ্রামে থাকতে বললাম? আমার যথেষ্ট বিশ্রাম হয়েছে। কাকু, মাধুরী আপনাকে এখানে এনেছে মানে আমার বিরুদ্ধে অভিযোগ করতে, তাই তো? মোটেও না, বরং কাকাবাবুই আমাকে বারান্দায় নিয়ে এলেন। ওহো, আমারই ভুল হয়েছে। আমি যে ওকে বারান্দায় নিয়ে এসেছি আমিই বলতে ভুলে গেছি। তা তুমি এসছো, ভালোই হয়েছে। এখন দুজনকে একসাথে বলি। ওই যে দেখো, ওই সবুজ বাড়িতে দেখো না, আমি ওখানে এসে উঠেছি। ও, এত কাছে? হ্যাঁ। তাহলে তো ভালোই হলো। আপনার সেই দূরবীনটা কোথায়? সেই অ্যাস্ট্রোনমি নেশাটা কি এখন আছে আপনার? এই বাড়িটা? হ্যাঁ। এই বাড়ির কর্নারের বারান্দায় না একটা ছেলে এসে দাঁড়িয়ে থাকে। খুবই সন্দেহজনক আচরণ, বাইনোকুলার দিয়ে দেখে। আমি একটু ভালোভাবে লক্ষ্য করলেই সে পালিয়ে যায়। ও আমার ছেলে প্রণব। বুঝলে সমরেশ, আমার অ্যাস্ট্রোনমি চর্চার এই হলো হাল। যা দিয়ে আমি দূরের আকাশের তারা দেখতাম, এখন তাই দিয়ে আমার ছেলে প্রণব আশেপাশের তারানাদের দেখে। আচ্ছা, আমাদের কি শুকনোকে দাঁড় করিয়ে রাখবে নাকি চাটা কিছু দেবে? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। এই সমরেশ, তুমি যে নতুন কিছু লিখবে সেই গল্পটাও শুনি, চলো। চলুন তাহলে ভেতরে বসে গল্প করি, আরাম করে জম্পে সাটা দেয়া যাবে। আসুন, আসুন। আসুন কাকু। চলুন কাকাবাবু, একসাথে বসে অনেকদিন গল্প করা হয় না। চা খেতে খেতে গল্প করি। বসুন। মহাদেব, ওপরে 3টে চা দিয়ে যেও। আপনার অ্যাস্ট্রোনমি নেশাটা এখন আর নেই? থাকবে না কেন, এখনো তো ছাদে যাই। তবে গত কয়েকদিন আকাশের অবস্থা ভালো না, যাওয়া হয়নি। আর তোমাদেরকেও যেতে বলিনি। আর একটা কথা বলা হয়নি, এই যে বাড়িটা ভাড়া নিয়েছি তার অন্যতম প্রধান কারণ হলো এই বাড়ির ছাদ চমৎকার। সেখানে একটা চিলেকোঠা আছে। ওখানে গিয়ে যখন বাইনোকুলার নিয়ে বসি না, রাতটা যে কখন ভোর হয়ে যায় টেরই পাই না। তার মানে তারা দর্শন আর গবেষণা দুটোই একসাথে চলবে। বলতে পারো। তা আসো না তোমরা। তুমি শনি মঙ্গল গ্রহ দেখেছো? মাধুরী, তারা চেনো? আগ্রহ আছে? না ডাক্তার কাকু, আমি একদমই তারা চিনিনি। আমার কাছে তো সব তারা একরকমই মনে হয়। ছোটবেলায় তো আমি বলতাম এক থালা সুপুরি গুনতে লাগি ব্যাপারী। আর তাছাড়া তারা দেখার আগ্রহ হওয়ার মতো কখনো কোনো ঘটনাও ঘটেনি। শোনো, আমার বাইনোকুলারটা যদি তোমার চোখে লাগিয়ে দেই না, তখন দেখবে একেবারে নেশা হয়ে গেছে। তো এই নেশাটুকু আপনার ছেলেকে ধরিয়ে দিচ্ছেন না কেন? সে চেষ্টা কি আর করিনি? অনেকবার করেছি, কাজ হয়নি। ছেলেটা বড় নচ্ছা, পাজি, কোনো কথাই শোনে না। আমি যে বাইনোকুলার দিয়ে দূরের আকাশের তারা দেখতাম, এখন তা দিয়ে সে আশেপাশের মেয়ে দেখে। আর বলো না, আমি মাঝে মাঝে ভাবি যদি কেউ টের পায়, এই ডাক্তারের মান ইজ্জত কিছু থাকবে? ওকে আচমকা একটা ভয় দেখিয়ে দিতে হবে। ভয়? কিসের ভয়? ধরো ও বাইনোকুলার দিয়ে পাশের বাড়ির কোনো মহিলাকে দেখছে। হঠাৎ যদি সেই মহিলা খুন হয়ে যায়, ওর ভেতরে তখন যে আতঙ্কটা তৈরি হয়ে যাবে, সেটা দিয়ে তখন এই যে দেখলে, তোমার কথা তো মহাদেব ঠিকই শুনলো, আমার কথা তো শুনতেই পায় না। কেন পাবে না? আরে ও হচ্ছে একটা কুম্ভকর্ণ, পরে পরে শুধু ঘুমায়, ভূমিকম্প হলেও টের পায় না। কেন? মাধুরী যে একবার বললো তাতেই তো জানিয়ে এলো। এই তার মানে কি তো ইচ্ছে করে আমার কথা শুনিস না? আজ্ঞে বাবু। আজ্ঞে শুনলে? আজ্ঞে জানো বৌদি, আমি যদি একটু জেগে থাকি
তাইলে দাদা বাবু খালি খালি বারে বারে আমারে ডাকে, আর ডেকে নিয়ে এমন সব দাঁত ভাঙা কঠিন কঠিন গল্প শোনায় আমার মাথায় ঢোকে না। মাথার এক হাত উপর দিয়ে চলে যায়। তার বাও বাতাস আমি কিছুই ঠাহর করতে পারি না। তাই তো শুয়ে শুয়ে ঘুমের ভান করি। শুনলে ওর কথা শুনলে? আচ্ছা ঠিক আছে, তুই যা, নিচে গিয়ে ঘর দোরগুলো পরিষ্কার করে নে, যা। আজ্ঞে বাবু। সমরেশ, এবার তোমার লেখার গল্প বলো, মানে আগামী পরিকল্পনা কি? শেষ যে উপন্যাসটা লিখছিলে কি যেন নাম? যতনে জমানো যাতনা। যতনে জমানো যাতনা, হ্যাঁ। সেই উপন্যাসটা পড়ে তো দর্শকদের হৃদয় একেবারে জুড়ে যায়। দর্শকের কথা মানে পাঠকের কথা বলছিলাম। তো এবার নিশ্চয়ই এমন কোনো উপন্যাস লিখবে একেবারে ঘুম হারাম হয়ে যাবে, মানে অনিদ্রার যে জ্বালা যা তুমি অনুভব করছো তাও তারা বুঝবে। কি বলো? রক্তলোভী আতঙ্ক। কি বলো? আমার নতুন উপন্যাসের নাম নিখুঁত খুনের কাহিনী। মানে ধরা পড়বে না? খুন যদি ধরা না পড়ে তাহলে তো সেটা একটা মহাবিদ্যা। তাই নাকি? আসলে বিষয়টা ভেবে দেখুন যে খুন আসলে কি। খুন হচ্ছে মানে নিজের সত্তাকে প্রকাশ করার একটা বলিষ্ঠ উপায়। আপনি বলতে পারেন এটা এক ধরনের ঈশ্বরের সাথে খেলা। ধরুন, খুন করা মানে হচ্ছে জাগতিক ছক থেকে একটা গুটি সুনিপুণভাবে সরিয়ে ফেলা হলো, ব্যাস, খেলা ভণ্ডুল, খেলা বেসামাল। কিন্তু খুন যে হলো তার বিবেক, তার বিবেকের কি হবে? আহা কাকু, বিবেক তো হলো কাপুরুষদের। অবশ্যই এখানে একটা ভয় আছে, ধরা পড়ার ভয়। আমি চিন্তা করে দেখেছি এমন কোনো কৌশলকে বের করা যায় খুনি খুন করবে, সবকিছু করবে, কিন্তু সমাজ বা নিরাপত্তা কর্মী কেউ কে ধরতে পারবে না। আমি এমন একটা নায়ককে নির্মাণ করব, আমার নায়ক হবে অর্জুন। ও মা, ধরা পড়বে না এমন খুন তো অসম্ভব। ভগবান আছেন না? তুমি কি বলছো? পৃথিবীতে এখনো অনেক খুনের রহস্য আছে যেগুলোর কোনোই কুল কিনারা হয়নি। আরে না, কোনো না কোনো ক্লু রেখেই যাবে, তা অনুসরণ করতে পারে না বলেই তো। আহা, এটা তো হচ্ছে একটা কুসংস্কার। আপনি চিন্তা করে দেখুন, বিখ্যাত যত লেখক আছে, কনান ডয়েল, চেস্টার্ন, ওরা সবাই কিন্তু সমাজের পক্ষে লিখে গেছেন। অথচ এই যে নিঃসঙ্গ, বীর, সমাজ বিরোধী, তাদের পক্ষে একটি শব্দ পর্যন্ত কেউ লিখেনি। তাদের পক্ষে লিখবে এই সমরেশ সরকার। তুমি যখন এতটাই কনফিডেন্ট, তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ আর অপরাধের ভাষার যে ডিভাইন রূপ তাও দেখতে পাবো। আর তোমার হিরো অর্জুন, তার কাজের পদ্ধতিটা কি হবে? এটা কেন জানতে যাচ্ছেন? তার মানে আপনি বুঝতে চাইছেন যে অর্জুনের প্রক্রিয়াটা বৈধ কিনা। দেখুন, আপনি একজন ডাক্তার, আপনি অপারেশনের টেবিলে দেখা গেল একজন রোগী মারা গেল, কিন্তু আপনি সেটাকে খুন বলবেন না, সেটা বৈধ। আমার অর্জুন কিন্তু ডাক্তার নয়, কাজেই সমাজ বিরোধী তকমাটা তার গায়ে লেগেই থাকবে। তাহলে এবার আমিও বলি, তেমন খুন তো তোমরা লেখকরাও করো। এই যে তুমি তোমার শেষ উপন্যাসে কোনো কারণ ছাড়াই নায়িকাকে মেরে ফেললে, সেটাকে কি বলবে? খুন। এবারে তোমার হিরো নিজেই খুনি, তার কাজের ধরনটা কি? না, সিম্পল, জানার আগ্রহ আর কি। আমি আপনাকে বুঝিয়ে বলি। কোন এক বিখ্যাত লেখক, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বলেছিলেন খুনিকে ধরা না পড়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অস্ত্রটাকে লোপাট করে দিতে হবে, কোনো ক্লু রাখা যাবে না। যেসব থ্রিলার আমরা পড়ছি বা ইদানিং যেগুলো লেখা হচ্ছে, সবগুলোতে দেখবেন যে অস্ত্রগুলো খুব সাধারণ মানের। এটা হয় কি, গোয়েন্দা তো বুঝে ফেলেই, এমনকি পাঠকও বুঝে যায় খুনি আসলে কে। আমি তো চিন্তা করেছি এসব গল্প থেকে কোনো গল্প নেব না, আমি রিয়েল স্টোরি থেকে গল্প তৈরি করব। রিয়েল স্টোরি। আপনি ঠগিদের গল্প জানেন তো? একসময় ঠগিরা করতো কি, ওরা খুন করে লাশ এবং আনুষঙ্গিক যা যা আছে, এমনকি ক্ষুদ্র একটা রুমাল, সবকিছু লাশের সাথে একদম মাটি চাপা দিয়ে দিত, এতে করে কোনো ক্লু থাকতো না। আমি ঠিক তেমন একটি বাবুর ফোন। আমি নিচে গিয়ে ফোনটা ধরে আসি। তোমরা কি এখানে গল্প করবে নাকি নিচে আসবে? আরে না না,
আমি এখন বাড়ি যাব, পরে এসে তোমার গল্প শুনবো। আমি ফোনটা ধরে আসি। ডাক্তার কাকু, দেখলেন তো কি সব কথা বলছে। তুমি এসব নিয়ে অকারণে চিন্তিত হচ্ছে। সমরেশ তার লেখায় সম্পূর্ণ এফার্ট দেবে, ব্যক্তিগতভাবে ইনভলভ হবে, সেটাই তো স্বাভাবিক নাকি? তাছাড়া এই যত্নটুকু করে বলেই তো তার বই এখনো বেস্ট সেলার। আর তার কাছে লেখা এখন মায়ের সন্তান জন্ম দেওয়ার মতো। তার মানে এসব বিষয়গুলো আমি বুঝি না, তাই তো? এই দেখো, আবার মন খারাপ করে ফেলবে। ঠিক আছে, সমরেশ পুরোটা সুস্থ হয়ে নিক, তারপর তোমাদের দুজনকে আমি একসাথে চিকিৎসা করব, ঠিক আছে? গেলাম মা। হ্যাঁ, আগে নমস্কার ডাক্তার কাকু। হ্যাঁ, নাম্বার লিখেছি। আমাকে কেন করতে হবে? বিপদ, এত টাকা আমি কোথা থেকে পাবো? আমার পক্ষে সম্ভব নয়। মাধুরী বাড়িতে আছে। না না না, তুমি বাড়িতে আসবে না, আসবে না। দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখন ফোনটা রাখছি। কার ফোন? সুজাতা এতদিন পরে ফোন করেছে, তার মানে মাঝে মাঝে ফোন করবে। যে কোনো সময় মাধুরীর সাথে। মাধুরী ব্যাপারটাকে কিভাবে নেবে? ওকে কি বলে দেওয়া উচিত? কি হলো? কার ফোন? ফোন ভক্তের ফোন এসেছিল। ভক্তের ফোন? তার জন্য তুমি এত চিন্তিত হয়ে পড়লে কেন? না, চিন্তিত হয়নি। আসলে মানে হয়েছে কি, ভক্তের খুব ইন্টারেস্টিং ধরনের, আর লেখার সময় না এইসব ঝামেলা একদম ভালো লাগে না, উটকো ঝামেলা। ভক্তটা কে ছিল? হি অর শি? তোমার আজ কাজ নেই? না, কলেজ বন্ধ। ও, ছুটি, কোনো কাজ নেই, ক্লাস নিতে হবে না। আমি একটু বাইরে যাব থিয়েটার দেখতে, তুমি যাবে নাকি আমার সাথে? না, আমি বরং লেখার টেবিলে বসে লেখায় মনোযোগটা দিই। ঠিক আছে। তুমি কি মানে এক্ষুনি যাচ্ছ? না, একটু পরেই যাব। শোনো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি গান শোনো। আর ওই যে দাবারগুটি মহাদেবের কাছে আছে, ওকে বলো ও এনে দেবে। তোমার মহাদেব এসব কাজ করলে ঘুমোবেটাকে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি এনে দিচ্ছি। আচ্ছা শোনো 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 শোনো, তুমি কি এক্ষুনি বের হয়ে যাচ্ছ? এ কি, একই কথা দুবার জিজ্ঞেস করছো কেন? আমার বেরিয়ে যাওয়া নিয়ে তুমি এত ব্যস্ত কেন? কেউ আসবে নাকি? না, কে আসবে? আমি ঠিকই বুঝতে পারি, তুমি তো আবার সব কথা বলো না, এড়িয়ে যাও। তোমাকে আমি কোন কথাটা এড়িয়ে যাই? আচ্ছা দেখো, আমার ভিতরে এমন কোনো ঘটনা নেই যা তোমার মনকে বিষিয়ে তুলবে। এই সমরেশ যেমন মধুকে এখনো ভালোবাসে, ভবিষ্যতেও বাসবে। তাহলে তো জেরা করছো কেন? কারণ জানতে চাইছি এই অনাথকে ফেলে মহারানী কোথায় যাচ্ছে। মাসির ওখানে, মাসির নাতি হয়েছে তাকে দেখতে। মাসি বলছিল ছেলে পুলে কোলে নিলে নাকি ভগবানের সুনজর পড়ে, তাতে করে যদি। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার আরো একটি বাচ্চা দরকার। এই আমাকে দিয়ে পোষাচ্ছে না, না মধু? আমি তোমার কষ্টটা বুঝি। তুমি খুব অসহায়। তুমি ভাবছো আমার বয়স বেড়ে যাচ্ছে, তোমার কোল জুড়ে সন্তান আসবে কিনা, আমি আদৌ সুস্থ হব কিনা। ভগবানের কি ইচ্ছা আমি জানি না, তবে স্বপ্ন দেখতে না আমারও ভীষণ ভালো লাগে। আমার মনে হয় একটা বিড়াল ছানার মতো সমরেশ ছানা পুরো ঘর জুড়ে ছুটে বেড়াবে, আমার লেখার টেবিল ওলট পালট করে দিবে, সব তছনছ করে দিবে, আর তাকে শাসন করবে তুমি। ছাড়ো তো, এসব আহ্লাদ আর কতদিন চলবে? বুঝতে পারছি। আমাকে আর কতদিন তোমার সহ্য করতে হবে, তাই তো? কতদিন সহ্য করতে পারবে বলো? অনন্তকাল। কেন? ছাড়ো, মহাদেব কিন্তু জেগে রয়েছে, ঘুমোয়নি এখনো। ও চোখ খুলে সব দেখে। আচ্ছা শোনো, বেশি দেরি করো না, আমি কিন্তু একা থাকতে পারবো না।
আর মহাদেবের দেয়া খাওয়া দাওয়া আমার চলবে না কিন্তু। এত চিন্তার কিছু নেই, আমি সব রেঁধে বেড়ে রেখে গেছি। তুমি যখন খেতে চাইবে মহাদেবকে বলবে, ও গরম করে দেবে। মাসির বাড়ি কি খালি হাতেই যাচ্ছ? কি কিনবে কিছু ভেবেছো? এখনো কিছু ঠিক করিনি, দেখি যাওয়ার সময় কিছু একটা নিয়ে যাব। ঠিক আছে। আমার অর্জুনকে নতুন ছকে সাজাতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা। কার বিরুদ্ধে সে প্রতিশোধ নেবে? কে হতে পারে? তার পুরনো প্রেমিকা নাকি সে কি? তুমি এখানে? তোমাকে না আমি আসতে নিষেধ করেছি? আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমার মন খারাপ হয়। একদম ন্যাকামি করবে না। আমার স্ত্রী বাড়িতে আছে, তোমাকে দেখলেও মনে কষ্ট পাবে। তুমি এক্ষুনি যাও, যাও। বাহ, সেটা নিয়ে ঠিকই ভাবছো, আর তাকে দেখে যে আমার মন খারাপ হবে সেটা ভাবছো না? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমার সমস্যা কে দেখবে? আমি যে এত বড় বিপদে পড়ে আছি সেটা তুমি দেখবে না? তোমার সমস্যা আমাকে কেন দেখতে হবে? তোমার স্বামীর সমস্যা আমাকে কেন দেখতে হবে? তুমি আমাকে ভালোবাসো তাই? বাসতাম, এখন আর বাসি না। একসময় তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি তো সব চোখে বুকে দিয়েছিলে। এখন আমার কাছে দোষ চাপাতে চাইছো, তাই তো? ভুলে যাও না, একসময় তুমি আমাকে কাজ করা দেখিয়ে আরেক ছেলের হাত ধরে চলে গিয়েছিলে। সেটাকে আমি শক করে গিয়েছিলাম? তুমি বিয়ে করতে চাইছিলে না বলেই তো আমার অন্য কাউকে বিয়ে করতে হয়েছিল। আমি তোমাকে সময় নিতে বলেছিলাম। বাহ, তোমার বাবা কবে আমাকে মেনে নেবে সে আশায় বসে থাকলে আমার চলতো? মা বাবাহীন এতিম আমি, মামির বাড়িতে বড় হয়েছি। মামি আর কতদিন টানতেন? দীপঙ্কর বাবু তবু বিয়ে করে আমাকে উদ্ধার করেছিলেন। তুমি ভালোবাসি মুখেই বলেছ, তার নমুনা কোনোদিন দেখাওনি। তাহলে স্বামীর সাথে ভালোই আছো? তোমাকে অনেক ভালোবাসে, তাই না? সত্যিটাকে ভালোবাসো আমার চেয়েও বেশি? জানি না, শুধু জানি তার সাথে আছি বলে তার অপরাধের সাথী হয়েছে। এখন পুলিশ আমাকেও খুঁজছে। হ্যাঁ, সমাজের চোখে তোমরা অপরাধী, তাই পালিয়ে বেড়াচ্ছ। এখানে আমার তো কিছু করার নেই, আমি অপারগ। এমন করে বলতে পারলে সমরেশ? ঘটনাটা যদি উল্টো হতো? কিরকম? যদি তোমার সাথে আমার বিয়ে হতো আর তুমি কোনো বিপদে পড়তে, তাহলে কি আমি তোমাকে সাহায্য করতাম না? যে সুজাতার এক ফোঁটা চোখের জল কখনো মাটিতে পড়তে দাওনি, তার এত বড় বিপদে তাকে সাহায্য করবে না? জানি তো, ভালোবাসার কথা শুধু মুখেই বলেছ, সব মিথ্যা। তুমি একটা হিপোক্রেট। তোমার অর্জুন সমাজ বিরোধী খুনি হলেও সে নায়ক, আর আমার স্বামী অপরাধী। তাকে এবং তার বউকে পুলিশ ধরে নিয়ে গেলেই তোমরা স্বস্তি পাও। এই তোমাদের মহানুভবতা, স্বচ্ছতা। বাহ, তোমাকে আমার চেনা হয়ে গেছে, ভণ্ড লেখক সমরেশ সরকার। দেখো সেটা, তাই তো আমি তাকে ফিরিয়ে দিয়েছি এক সময়। সুজাতা এতদিন তো আমার কাছে কিছু চাইনি। হ্যাঁ, তুমি এখনো বাড়িতে আছো? আচ্ছা শোনো, তুমি চলে আসো।
না না না, এক্ষুনি না। হ্যাঁ, আসতে সময় লাগবে? ঠিক আছে, তাহলে তুমি আসতে যেটুকু সময় লাগে সেটা নিয়ে তুমি চলে এসো। ততক্ষণে নিশ্চয়ই মাধুরী বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে। সুজাতা যদি চলে আসে, আজকে অন্যরকম একটা খেলা খেলব। প্রতিশোধ কখনো নিতে চাইনি। আজ তার বিপদে যদি আমাকে পাশে পেতে চায়, তার মূল্য তো তাকে দিতে হবে। গল্পের শুরুটা কোথা থেকে? খুন না, তার আগে একটা গিমিক তৈরি করতে হবে। অর্জুনের নানান খুনের ক্লু। একটা ঘর, বদ্ধ, তালাবদ্ধ, তালা আছে, চাবি হারিয়ে গেছে। কি আছে সেই ঘরে? রহস্যে ঘেরা একটা কক্ষ। দাদাবাবু, বৌদি স্টোর ঘরের চাবি খুঁজছে। সেটা তো তোর কাছে রয়েছেই। এখানেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকলে এরকমটাই হওয়ার কথা। দাদাবাবু, আপনার কাছে একটা আছে না? বৌদিকে গিয়ে বল, উপরের ঘরে যে শেলফটা আছে তার কোনায় আছে। আজ্ঞে দাদাবাবু। এখন মাধুরী বেরোনোর আগেই যদি সুজাতা চলে আসে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আজকেই মাধুরীকে সুজাতার কথা বলবো, কিন্তু এখন বলা যাবে না। রাতের বেলা বিছানায় শুয়ে কুটকুট করে ওর কানের কাছে বলবো, রাগ করার অবকাশই পাবে না। উফ, এই মহাদেবটাকে নিয়ে না আর পারা গেল না। নিজের চাবিটা তো হারিয়েছে, ওপরে ঘরে কোথায় চাবি আছে তাও খুঁজে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। না না, তার আর দরকার নেই, ও প্ল্যান বাদ দিয়েছি। বাইরে গিয়ে কোথা থেকে সোনার চেন কিনে দেব। তুমি স্টোরে কি করছিলে? ও, মাসি বলছিল তোমাদের স্টোরে নাকি মার্কি একটা বাক্স আছে, সে বাক্সের ভিতরে বাচ্চাদের তোলা দুধ খাওয়ানোর বাটি চামচ আছে। হ্যাঁ, একটা বাক্স মনে হয় দেখেছিলাম। আর কি কি আছে বলো তো? কখনো তো খুলেও দেখা হয়নি আমার। আর কি, বাবার অসমাপ্ত কিছু পেইন্টিংস, আর কিছু বই, আর কবিতার খসড়া খাতা। ও বাবা, তোমার বাবা আবার কবিতাও লিখতেন নাকি? ভালো কথা মনে করেছো। তুমি আমার কাছ থেকে একদিন চাবিটা নিয়ে ঘরটা গুছিয়ে দিও তো, কবিতাগুলো আলাদা করে রাখবো। তবেই হয়েছে। ইঁদুর যদি তার ঘরে নেমন্তন্ন না দিয়ে থাকে, আর তার আত্মীয়রা যদি এসে সবকিছু চেটেপুটে না খেয়ে থাকে, তাহলে গোটা খাতাটাই পাওয়া যাবে। এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? এসব কথা কি আমার মনে রাখার কথা? আমার মনে রাখার কথা? আচ্ছা ঠিক আছে বাবা, আমি পরে গুছিয়ে দেবো। এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। মাসি বাসায় যাবো, তার উপর আবার থিয়েটার। হ্যাঁ, এক্ষুনি যাও। কি ব্যাপার কি? আমাকে বের করার জন্য তো অস্থির কেন? ঘটনা কি? যদি তাড়াতাড়ি ফিরে এসো তাই। মহাদেব, দৌড়টা লাগিয়ে দে। আমি দিচ্ছি। উফ, মাথাটা কেমন চেপে আসছে। মহাদেব। উফ, বেটা পারে শুধু পরে পরে ঘুমাতে আর নাক ডাকতে। ওর সাথে এই লাঠিটা কেন? নিরাপত্তা? আচ্ছা, এখন যদি এই লাঠির এক আঘাতে ওকেই গুঁড়ো গুঁড়ো করে দিই, তা কি সব ভাবছি আমি। এই মহাদেব, কে আপনি? কাকে চাই? সমু, আমাকে চিনতে পারছো না? তুমি এভাবে দরজায় দাঁড় করিয়ে রাখবে? আমি কিন্তু লুকিয়ে এসেছি। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে আমার সাথে সাথে তুমিও বিপদে পড়বে। এসো।
বাসায় কেউ নেই? মহাদেব আছে, ঘুমোচ্ছে। তুমি এখানে বসো, এখানে বসে কথা বলি। তোমার চেহারা রেখে হাল হয়েছে। সেই রাজপুত্রের মতো চেহারা আর নেই। তোমার বউ যত্নার্থী করে না নাকি? ওর যত্নই তো এখনো বেঁচে আছে। এই যে তোমার সামনে বসে কথা বলছি, সে তো ওর কল্যাণ নেই। বাপ রে, বউয়ের ব্যাপারে তুমি তো দেখছি ভালোই অবসেসড। যাই হোক, কাজের কথায় আসি। কি প্রয়োজনে আমার কথা মনে পড়লো? তোমাকে মনে পড়ে না এমন কোনো দিন নেই সমু। তবে আজকের প্রয়োজনটা ফোনে তো বললাম। টাকা চাই? হ্যাঁ। তোমার স্বামীর সঙ্গে তো এখনো সম্পর্ক টিকে আছে, সে তোমাকে টাকা দেয় না? কি করে জানো সম্পর্ক টিকে আছে? তুমি চেনো আমার স্বামীকে? না, চিনি না। তোমার মুখে দীপঙ্করের নাম শুনেছিলাম। এক গাল প্রশংসা করে আমাকে ছেড়ে যার হাত ধরে তুমি চলে গিয়েছিলে। সে তো করেছিলাম তোমার গায়ে জ্বালা ধরাবার জন্যে, ধরেও ছিল। কিন্তু আমি ভেবেছিলাম সেই আগুনের সবকিছু ধ্বংস করে তুমি আমার কাছে চলে আসবে। আসোনি। দীপঙ্কর তো এসেছিল। ওর সাথেও এখন আমার সম্পর্ক নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে। তুমি একটা সর্বনাশী। তোমার সংস্পর্শে যে আসবে সেই জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ, আমি সেই মোহময়ী নারী যার সংস্পর্শে এসে সবাই ধ্বংস হয়। তাই তো আমার সর্বশেষ সঙ্গী সুমন সেন, তারও একই অবস্থা। নাম শুনেছ তার? হ্যাঁ, আজকে পত্রিকায় খবর দেখলাম, শীর্ষ সন্ত্রাসী যাকে পুলিশ খুঁজছে। তার অনেক ছদ্মনামও আছে। সব নামেই সে পুলিশের খাতায় টপ টেররিস্ট। তাকে খুঁজতে শহরে পুলিশ নেমেছে, সাথে আমিও টার্গেট। আচ্ছা, আসল কথায় আসি। এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার টাকা দরকার। কত টাকা? আপাতত 1 লাখ, দরকার হলে আরো দেবে। 1 লাখ? এত টাকা আমি তোমাকে কেন দেবো? আমার প্রয়োজন, তাই তোমার কাছে সরাসরি চাইছি, অন্যদের সাথে করে প্রতারণা। এখন এটাই আমার পেশা। এটা কি ধরনের পেশা হলো? আমার পেশার বর্ণনা নাই বা দিলাম। তোমার উপন্যাসের প্লটও পেয়ে যেতে পারো, কিন্তু টাকা ছাড়া সেটা কেন তোমাকে আমি দেব? দেখো সুজাতা, আমার কাছে অত টাকা নেই। তোমার বউয়ের কাছে আছে। সে কলেজের প্রফেসর, তার টাকা একটাও খরচ হয় না, কাজেই তার কাছে চাইলেই তুমি পাবে। তার কাছে আমি কেন চাইব? তোমার মতো একজন পাপীর কাছে? তোমার মতো পাপীর জন্য আমি হাত পাততে পারবো না আমার স্ত্রীর কাছে। তোমার বউয়ের কাছে আছে। কার কাছে? দুজনের কাছেই। আমাদের সম্পর্কের কথা তাকে বলে দিলে, আমাদের রোমাঞ্চকর চিঠি তার কাছে পৌঁছে দিলে তোমার মান থাকবে? আমি মাধুরীকে বুঝিয়ে বলবো, নিশ্চয়ই বুঝবে। আমার কথা তো তাকে বলনি। না, এখনো বলা হয়নি। বাহ, আমি যদি ওকে বলি তোমার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে এবং এই মুহূর্তে আমি প্রেগনেন্ট, তার কারণ তুমি মাধুরীকে সন্তান না দিয়ে আমাকে দিচ্ছ, সেটা কি সে মেনে নেবে? বলছো তুমি? এসব মিথ্যা কথা। তুমি কি সত্যি প্রেগনেন্ট? না, প্রতারণা করার জন্য যা বলার করার সবই করব আমি। আমার এত বড় ক্ষতি তুমি কেন করবে? প্রতিশোধ। তোমার কারণে আমি সুখী হইনি, তার প্রতিশোধ। মনে রেখো, একজন সন্ত্রাসীর সাথে সাফল্যের সাথে আছি বছরখানেক ধরে। আমার পক্ষে অসম্ভব। তুমি এখন চলে যাও। টাকা নিয়ে তারপর এখান থেকে আমি যাব। তাহলে তো মাধুরী আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এত কিছু জানার আমার প্রয়োজন নেই।
এই মুহূর্তে তোমাকে ধ্বংস করাই আমার একমাত্র ব্রত। তোমাকে এবং মাধুরীকে কাউকে সুখী হতে দেব না আমি। এটাই সুযোগ। আমার নিজের গল্পে প্রয়োজনে এরকম একটা রোমহর্ষক পরিস্থিতি দরকার ছিল। সময় পার করার জন্য কিছু একটা করতে তো হবে নাকি? তাস চলবে, সঙ্গে চা। 1 মিনিট। আচ্ছা, মনে আছে পাল্লা দিয়ে সেই সব খেলা? তুমি হেরেছ রোজ। সে তো তুমি চুরি করতে বলে। সেও তোমার প্রশ্রয়ে। বাপ রে, আজকাল থ্রিলার গল্প লিখছো দেখছি। তুমি বলতে ঘটনার মধ্য দিয়ে প্রত্যক্ষ জার্নি না করলে নাকি গল্পের গাঁথনিতে ফাঁকি থেকে যায়। সেক্ষেত্রে এমন উপন্যাস, খুন, গুমের অভিজ্ঞতা আছে নাকি তোমার? অভিজ্ঞতা হয়ে যাবে। মহাদেব দেখছি অস্ত্র নিয়ে ঘুমায়। এত সহজ? ও গড, মরে গেছে নাকি এখনো বেঁচে আছে? ভালো হয়েছে, রক্ত বেশি ছড়ায়নি। আচ্ছা, কেউ কি দেখে ফেলেছে? মহাদেব, এখন কি করণীয়? লাশ তো এভাবে রাখা যাবে না, কিন্তু রাত না হলে তো কোথাও ফেলেও দিয়ে আসতে পারবো না। লাঠিটাও ফেলতে হবে। আসলেই কুম্ভকর্ণ কিছুই টের পায়নি, নাকি টের পেয়ে ঘাপটি মেরে পড়ে আছে? এখন শতরঞ্জি দিয়ে এই লাশটা পেঁচিয়ে ফেলতে হবে, তারপর দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। এই তো একটা দড়ি। মাধুরী ফিরে আসার আগেই এটাকে সরিয়ে ফেলা দরকার। আমি একাই কাজ না, একাই করতে হবে। কোনো সাক্ষী রাখা যাবে না। মহাদেব নীরব সাক্ষী আছেন, থাকুক। এবার লাশটা কোথায় রাখি? রান্নাঘরে? না, ওখানে মাধুরীর রেগুলার যাতায়াত হবে না। স্টোর রুম। চাবিটা মহাদেব তো একটা হারিয়ে ফেলেছে, আরেকটা মাধুরী তখন খুঁজে পেল না কেন? ওপরে তো থাকার কথা, নিশ্চয়ই আছে। বাহ, সব কিছু দেখি হাতের নাগালি। সে কি, গেটের সামনে গাড়ি থামলো মনে হচ্ছে। মাধুরী এত তাড়াতাড়ি ফিরে এলো? ধরা পড়া যাবে না। খুনের সকল নিশানা সরিয়ে ফেলতে হবে দ্রুত।
লাশটাকে স্টোর ঘরে সরাতে হবে। দ্রুত দ্রুত, সময় নেই অর্জুন। পুলিশ এত তাড়াতাড়ি চলে আসলো কিভাবে? কেউ কি খবর দিয়েছে? পুলিশ আমাদের বাসায়? এটা সমরেশ সরকারের বাসা, তাই তো? আগে জি দারোগা বাবু, কি হয়েছে? আমি তো বলিনি কিছু হয়েছে। কিছু কি হয়েছে? না তো, না তো দারোগা বাবু, কিছুই তো হয়নি। বাড়িতে আর কে কে আছে? ও দাদাবাবু, দাদাবাবু স্থানে আছে, আমি ডেকে দিচ্ছি। দাদাবাবু একবার এদিকে এসে তো দেখি। আসছি। তুই এত সারের মতো চেঁচাচ্ছিস কেন? আপনারা হঠাৎ? আমরা তো হঠাৎই আসি, আপনাকে একটু প্রয়োজন ছিল। জি বলুন। সুমনকে চেনেন? কোন সুমন? শহরের শীর্ষ সন্ত্রাসী সুমন সেন। তাকে আমি কি করে চিনব? তা ঠিক, আপনি কি করে চিনবেন? সুজাতাকে চেনেন? দেখুন, আপনি একের পর এক এমন ভাবে নাম বলে যাচ্ছেন। হ্যাঁ, হতে পারে আমার উপন্যাসের কোনো কোনো চরিত্রের নাম হয়তো বা। আপনি বলছেন আপনি চেনেন না, কিন্তু আমরা যতদূর জানি সুজাতা আপনার ক্লাসমেট ছিল এবং আপনার সাথে তার একটা বিশেষ সখ্যতাও ছিল। সুজাতার বাসার টেলিফোনের কল রেকর্ডটি আমাদের কাছে আছে। আজ সকালে সে আপনাকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। আমি আসলে ওকে সুজান নামে ডাকতাম, তাই বুঝতে পারিনি। আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আপনি বলছেন যোগাযোগ নেই, অথচ আপনার টেবিলের ওপর রাখা এই চিরকুটে তার নাম্বারটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন মিথ্যে বলার জন্য। না, মিথ্যে বলছি না। আমি সত্যি কথা বলছি। আপনি এখানে বসুন, আমি বলছি। বসতে হবে না, আপনি বলুন। হ্যাঁ, ফোন করেছিল সকালে। ফোন করে আমার কাছে টাকা চেয়েছে। আমি এড়িয়ে যাবার জন্য ফোন নাম্বারটা ঢুকে বলেছি পরে ফোন করব, কিন্তু আর কোনো যোগাযোগ হয়নি। তা শুরুতেই কথাগুলো গোপন করলেন কেন? আসলে দেখুন, সুজাতার কথা আমার স্ত্রী জানতে পারলে মন খারাপ করবে। সেই জন্য এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি আমার মধ্যে তৈরি হয়ে গেছে। সেই জন্যই। ওকে ওকে ওকে। সুজাতার কথিত স্বামী সুমন, তাকে আমরা অনেকদিন ধরেই খুঁজছি, কিন্তু কোনোভাবে তার নাগাল পাচ্ছিলাম না। নানান ছদ্মবেশে সে পালিয়ে বেড়াচ্ছিল। আজ সকালে লেকের ধারে তার লাশ পাওয়া গেছে। হয়তো তার দলের লোকেরা এনকাউন্টার করেছে, তবে সুমনের স্ত্রী আপনার বান্ধবী সুজাতা ঠিকই পালিয়ে গেছে। ভাবলাম আপনার সাথে তার যোগাযোগ আছে, আপনার সহযোগিতা পেলে হয়তো তার সন্ধান পেতেও পারি। না, কোনোই যোগাযোগ নেই। আর যদি কোনো যোগাযোগ হয় আমি আপনাকে অবশ্যই জানাবো। কি সন্দেহজনক কিছু পেলে? জি না স্যার, সামনে পাওয়া যায় নাই। কোনার ঘরে একটা তালা দেওয়া আছে, একটা রুমে। স্যার ওই রুমটায় তালা দেওয়া। মিস্টার সরকার। জি। আমরা কি ওই রুমটার চাবি পেতে পারি? এই রুমটার চাবি? এই যে মহাদেব, এখন চাবিটা এনে দাও। আমাদের কীর্তিমান বাবুটি কদিন হলো ও ঘরের চাবিটা হারিয়ে ফেলেছে। আমরা নিজেরাও কদিন হলো ও ঘরে যেতে পারছি না। তাহলে তো আর সেখানে সার্চ করার কিছুই নেই। গাড়ি স্টার্ট করো। আচ্ছা, সুজাতাকে কেন খুঁজছিলেন? ও বেচারি হয়তো। বেচারি? আপনি তাকে বেচারি বলছেন? অবশ্য আপনারা লেখক মানুষ, সবাইকে সহজ চোখে দেখেন। আর তাছাড়া অনেকদিন ধরে যোগাযোগ নেই, তাই তার সম্পর্কে আপনি তেমন কিছুই জানেন না। মহিলা তার স্বামীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন সুনাগরিক হিসেবে আপনি নিশ্চয়ই এরকম একজন সমাজবিরোধীকে খুঁজে পেলে আইনের হাতে তুলে দিতে দ্বিধা করবেন না? অবশ্যই অবশ্যই, এবং আমি ওদের প্রাপ্য শাস্তি কামনা করছি। আমরাও তাই চাই।
এনিওয়ে, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসি। দাদাবাবু, আমি কিন্তু কিছু দেখিনি। কি দেখিসনি? না মানে আমি কিছুই দেখিনি। ঘুমালে তো আমি চোখেও দেখি না, কানেও শুনি না। তাহলে গিয়ে ঘুমিয়ে থাক। আজ্ঞে দাদাবাবু, আজ্ঞে আজ্ঞে। কাকে চাই? নমস্কার, আমি প্রণব। তো আমাকে চিনতে পারেননি? আমি ডাক্তার তারাবাবুর ছেলে। বাবার মুখে আপনার গল্প অনেক শুনেছি। এখন থেকে তো আমরা আপনাদের প্রতিবেশী, তাই একটু আলাপ করতে চলে এলাম আর কি। দেখো, সামাজিকতার ব্যাপারগুলো আমার ঠিক আসে না, তাই আমি গল্পটা করতে পারি না। মাধুরী যখন বাসায় থাকে তখন এসো। তখন তো আমি আসবো না, তখন তো আর আপনার কাছে টাকা চাইতে পারবো না। আমি তো টাকা চাইতে এসেছি। কিসের টাকা? আজ তো দাদা আমাকে 5,000 টাকা আপনার দিতেই হবে। আমি তোমাকে কেন টাকা দেব? দাদা, আমার বাবার বাইনোকুলারের গল্পটা তো আপনি জানেন। তবে গ্রহ নক্ষত্রের বিষয়ে না আমার কোনো ইন্টারেস্ট নেই, একদম ফালতু। তবে বাইনোকুলার যন্ত্রটা অনেক ইন্টারেস্টিং। অনেক দূরের জিনিসকে একদম টেনে কাছ থেকে দেখা যায়। বলতে পারেন নিরাপদে সুন্দরীদের দেখার, কাছ থেকে দেখার একটা মোক্ষম যন্ত্র। আচ্ছা শোনো 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 শোনো, তোমাদের বয়সী ছেলেদের হয়তো এইসব বিষয়ে আগ্রহ থাকতে পারে, আমার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। দাদা যে কি বলেন! আর একটু আগেই তো এক সুন্দরী মহিলাকে আপনার বাসায় ঢুকতে দেখলাম। তিনি অবশ্য ঘোমটা টেনে নিজেকে আড়াল করার অনেক চেষ্টা করেছেন, তারপরেও আমার দূরবীনে তার রূপের ঝলক ঠিকই ধরা পড়েছে। কি সর্বনাশ! খুনিকে তো এতটুকু সতর্ক থাকতে হবে। বিরাট ভুল। দাদা, আপনি তাকে আন্তরিকভাবে ঘরে ঢুকিয়ে বসিয়ে আপনার পর্দা সরানো ছিল। তুমি কি খুনটা দেখে ফেলেছো? খুন? দাদা, আয় ভগবান, আপনি খুন করে ফেলেছেন? তবে তো দারুণ হয়েছে, তখন অন্ধকারে পরিষ্কার দেখতে পাইনি। তাহলে তো দাদা আমি একমাত্র আই উইটনেস। দাদা, তাহলে 5,000 টাকা তো দেয়াই লাগবে। কেন? আর বোঝেন না কেন দাদা? আর 5,000 টাকা দিলে তো মানে আমি কিছু দেখিওনি, আমি কিছু শুনিওনি। নিজের মুখে খুনের কথা বলে ফেললাম। আমার অর্জুন কি করবে তাহলে? না 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 না, এইসব বোকামি তাকে দিয়ে করানো যাবে না। দাদা, খামোকা আপনি টেনশন করছেন। আর এটা কোনো বিষয়? আর সামান্য কটা টাকা দিলেই তো আমার মুখটা বন্ধ হয়ে যাবে, কেন বোঝেন না? আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা। তুমি বসো না, বসো 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 বসো। তোমাকে আমি টাকা দিব, ঠিক আছে? চা এনে দিই, চা খেতে খেতে গল্প করি। চা পেলে তো দাদা খুবই ভালো হয়। আচ্ছা শোনো, ও টাকাটা হয়তো আজ পারবো না, পরে দিয়ে দেবো। কোনো অসুবিধা নাই দাদা, আজ তো সবে আসলাম, এরপর থেকে রোজ আপনার খবর নিয়ে যাব। তখন যেদিন টাকা থাকবে দিয়ে দেবেন। তবে দাদা, টাকা ছাড়া আমার মুখ বন্ধ হবে না। চা নিয়ে আসছি। জি দাদা। নিজেকে খুব চালাক ভাবো, তাই না ডাক্তার পুত্র? আমার অর্জুনকে এখনো চেনা হয়নি তোমার। আজকে 5,000 বলছো, এরপরে গল্প ছড়াবে, আর গল্পের সাথে সাথে তোমার রেটও বাড়তে থাকবে।
মনে রেখো অর্জুন, যা নিজের গোপন করতে পারোনি অন্য কেউ সেটা গোপন করবে না। সেখানে যা ফাঁস হবে তৎক্ষণাৎ সেটাকে ভ্যানিশ করে দাও। এই যে তোমার চা। দাঁড়াও, তোমাকে এই টাকাটা আপাতত রাখো, আমি পরে পুরোটা দিয়ে দিব। তার আগে তুমি আমাকে বলো, তুমি কি কি দেখেছো? দাদা, আমি তো দুধ চা খাই। লাল চা জিনিসটা আমার বড্ড ফকিন্নি লাগে। পরে একদিন এসে দুধ চাটুকু খেয়ে যাব। এই এই, তুমি তো বললে না। কি? তুমি কি দেখেছো? দাদা যে কি, আর দুধ চার টাকাটা না পেলে বলি কেমন করে। তবে চিন্তার কিছু নেই, আমি আরেকদিন এসে বলে যাব। নমস্কার দাদা। আর কোথায় কোথায় ভুল করেছি? এতগুলো ভুল অর্জন করলে তো না না, ঠিকই আছে। আগে তো এসব আমার জানা ছিল না। এখন আমার অর্জুন আর কোনো ভুল করবে না। কিন্তু তোমার নায়ককে নায়ক করে তোলার জন্যে আর কত প্রাণ হত্যা করবে সমরেশ? আপনি এখানে? আমি ভাবতেই পারি না এই তুমি সেই সমরেশ। অথচ তোমাকে বাঁচিয়ে তোলার জন্য আমি দিনের পর দিন কত না পরিশ্রম করেছি। এটাই কি তার প্রতিদান? আমি সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। কোথায়? তুমি তো আমার ছেলেটাকেও ক্ষমা করতে পারলে না, বরং তাকে মেরে ফেলার জন্য পায়তারা করছিলে। ভাগ্যিস এই যাত্রায় ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছেন। তোমার অভিপ্রায় তো ভালো ছিল না। আপনি টের পেয়ে গেছেন? টের পাবো কেন? নিজের চোখেই তো দেখলাম প্রণবের চায়ে তুমি বিষ মিশালে। আমার আর কোনো উপায় ছিল না। আর সাক্ষী এবং ক্লু কখনো জিয়ে রাখতে নেই। তার মানে এবার আমার পালা। নিয়ম অনুযায়ী তো তাই হবার কথা। সমরেশ, ভুলে যেও না আমি ডাক্তার, তোমাকে নতুন জীবন দিয়েছি। তাহলে আমার জীবন নষ্ট আবার কেন করতে চাইলেন? আপনি ভুল করেছেন, সেই ভুল এখন শোধন করতে হবে। ভুল যদি আমি টের পেতাম, তোমাকে ভুল ওষুধ খাইয়ে তোমার বাবার বন্ধু। খুনির কোনো বন্ধু থাকে না, খুনির কোনো বন্ধু থাকে না। আমাকে মেরো না আর কটা দিন। এটা হচ্ছে একটা খেলা, খুনের খেলা, রক্তের খেলা। কি তুমি এমন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসছো কেন? আর একা কোথায়? এই যে কাকু। সত্যি ডাক্তার কাকুর বড্ড ভুল হয়েছে। তুমি তো এখনো পুরোপুরি সুস্থই হয়ে ওঠোনি, এখনো অনেক সময় বাকি আছে। এখনো তোমার হ্যালুসিনেশন হচ্ছে। না, একদম না, কোনো হ্যালুসিনেশন না। বুঝতে পেরেছি। হেমা, হে তো দেখছি মেঘনা চেতে জল। চায়ের টেস্টায় মনটা একেবারে অস্থির হয়ে গিয়েছিল। থিয়েটার দেখতে গেলাম, শোই বন্ধ। ভাবলাম কোথায় বসে একটু চা খাবো। রাস্তায় যদি একটাও চায়ের দোকান নজরে পড়ত। চায়ের টেস্টা নিয়ে ফিরে আসছিলাম,
তুমি কি করে ভাবলে আমি এখনই আসবো আর চা খাবো? না, এই চা তুমি খাবে না। কেন? এতে বিষ মিশানো, তো বিষ। হ্যাঁ, তোমার মাথাটা না একেবারেই গেছে। না সরো তো, না। আমাকে একটু জিরোতে দাও। উফ, বাইরে বের হওয়ার যা ঝক্কি, বাপরে বাপ। রাস্তায় গাড়ির শব্দ, গরম, মাথাটা যা ধরেছে। উফ, মাধুরীকে তো মনে হচ্ছে সব বলে ফেলেছি। না না, বলা যাবে না। আমি নিজে একটা খুন করে ফেলেছি, খুন, এবং সেটা আমি। মাধুরী কোনোভাবে মানতে পারবে না। না 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 না, ওকে বলা যাবে না। ও কি, তুমি এমন ঝিম মেরে দাঁড়িয়ে রয়েছো কেন? কই এসো, মাসির বাড়িতে কি কি ঘটনা ঘটলো সেই গল্প শুনবে না? ছোট্ট করে একটা হু বললেই হলো। জানো, বাচ্চাটা দেখতে যা সুন্দর হয়েছে, একেবারে রাজপুত্র। মানুষের জন্মের ভেতর কত রহস্য, কত আনন্দ লুকিয়ে রয়েছে না? কি অদ্ভুত একটা ফিলিং। তোমাকে না আজ নিয়ে যেতে হতো। তোমার তো আবার সব কিছুতেই রিয়েল অভিজ্ঞতার দরকার হয়। একটা নতুন মানুষের আগমন পরিবারটাতে কত যে পরিবর্তন এনে দিতে পারে তা পরখ করে দেখতে পেতে। আমি হলপ করে বলতে পারি, বাচ্চাটাকে দেখলে লেখার জন্য তোমার মনের ভেতরে 2-3টা উইংস খুলে যেত। তাই? হ্যাঁ, তাই তো। এই বন্ধ ঘরের ভেতরে কি গল্প পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যে, আমি তো পেয়েছি। এবার দেখো, আমার অর্জুন আর কোনো ভুল করবে না। অর্জুন আর কোনো ভুল করবে না। আবার সেই অর্জুন। ও ভালো কথা, মাসির তো সেই একই কথা, তার সেই বাটি চামচ চাই। আচ্ছা, একটু কষ্ট করে স্টোর রুমে চাবিটা খুঁজে দাও না, জিনিসগুলো বের করে রাখি। মাধুরীকে স্টোর রুমে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। না, তুমি সবে একটু বিশ্রাম নাও, তারপরে যাবে। শত্রুঞ্জিত মোড়ানো লাশটা ওখানেই। ও মা, তোমার হাতে তো দেখছি চাবি। স্টোর রুমে চাবি নাকি? ওগুলো এক্ষুনি বের করে রাখি, ভুলে যাব। কি? তুমি স্টোরে যাবে না। কেন? আমি তোমাকে নিষেধ করেছি, তাই। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? অনেক বড় সমস্যা। কি সমস্যা? ওখানে গেলে কি সমস্যা বলো আমাকে। আমি বলছি তুমি ওখানে গিয়ে বসো। আচ্ছা, এই ঘর, এই সংসারটা আমার। তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে লাভ আছে? কি লুকোছো তুমি আমাকে বলো। আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? তুমি আজ ঘরে থাকলে আমার এত বড় ভুলটা হতো না। কি করেছো তুমি বলো। ভুল, একটার পর একটা, শুধুই ভুল। আমি যদি এত ভুল করি, তাহলে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে অর্জুনের কি হবে? আমি না থাকলে তো অর্জুনের জন্ম হবে না, আর অর্জুন না থাকলে আমি ইতিহাস তৈরি করতে পারবো না। তুমি তো বলেছিলে জন্মের ভিতরে কত রহস্য থাকে, কত আনন্দ থাকে। এই দেখো, কি সুন্দর ছোট্ট বাটি, একটা শিশুর জন্য। কি অদ্ভুত না? খুব ইন্টারেস্টিং। একটা শিশুর সাথে সাথে তার আশেপাশে সবকিছু বেড়ে ওঠে। কত অদ্ভুত না? তুমি স্টোরে গিয়েছিলে? হ্যাঁ, ওখান থেকে তো নিয়ে এলাম। আর কি দেখেছো সেখানে? কই, কিছু দেখিনি তো। একটা লাশ দেখোনি? এখানে যে শতরঞ্জি, সেটাতে পেঁচানো একটা লাশ। লাশ? হ্যাঁ। কিসের লাশ? সুজাতার লাশ। সুজাতা কে? ও, তোমাকে তো সুজাতার কথা বলা হয়নি। আমি তোমাকে সব ঘুরে বলছি। আসলে সুজাতা, সুজাতা মানে কি? ওই যে, তুমি কি দেখো ওখানে রক্ত আছে? সুজাতার রক্ত? সুজাতার রক্ত। কি সব বলছো তুমি? সে কি? রক্ত কোথায়? এখানেই তো ছিল রক্ত।
কি হয়েছে তোমার বলো তো? কি হয়েছে না বলো, আমি কি কি করেছি? হ্যাঁ বলো। আমি একটা খুন করেছি, আর সেই খুনের সঙ্গতান থেকে আরো কিছু অনুষঙ্গ চলে এসেছে। আমি ডাক্তার কাকুকে মেরে ফেলতে চেয়েছিলাম। ডাক্তার কাকু? আমি তার ছেলের চায়ের কাপে বিষ মিশিয়ে দিয়েছিলাম। বিষ? বিষ কোথায় পেলে? রান্নাঘরের চায়ের টেবিলটার উপর পাশেই রাখা ছিল। না তো, ওটা তো মধুর সিরাপ। মাসি তোমার জন্য পাঠিয়েছেন। তাহলে কি আমি চা বানাইনি? হ্যাঁ বানিয়েছো, এই তো চা বানিয়ে আমার হাতে এনে দিলে। কিন্তু ঘরে চিনি থাকতে তুমি মধুর সিরাপ কেন দিলে তাই তো বুঝতে পারলাম না। কি বলছো তুমি? তার মানে কি স্টোরি কিছু নেই? না তো, তুমি তো বলছো লাশের কথা, আমি তো কিছুই দেখিনি। তাহলে লাশটা গেল কোথায়? ভ্যানিশ? লাশই তো নেই, ভ্যানিশ হবে কোথা থেকে? সুজাতার লাশ। সুজাতা কখন এলো? কেন ডাক্তার কাকু চলে যাওয়ার পর তারপর তুমি বলে মাসির বাড়ি যাবে বলে বেরিয়ে গেলে। আমি মাসির বাসায় যাবো বলেছি, এখনো যাইনি, কাল যাব। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই এখানে। তাহলে আমি কোথায় ছিলাম? এই ঘরে, কখনো বসে কখনো হেঁটে, রান্নাঘর পর্যন্ত ঘুরঘুর করে হেঁটে তুমি তোমার রিয়েল স্টোরির গল্প বলছিলে। রিয়েল স্টোরির গল্প? কি বলছো? আমি যখন সুজাতাকে লাঠি দিয়ে আঘাত করলাম, ওর হাত থেকে কাপটা তখন মেঝেতে পড়ে গেল। এই তো, এই সেই কাপ। তাহলে পুরোটাই হ্যালুসিনেশন। তুমি এতক্ষণ তোমার গল্পের ভেতরে ছিলে। আমার মনে হচ্ছিল তুমি এখানে নেই, তুমি আছো তোমার গল্পের ভেতরে। সেই জন্যই এতক্ষণ ধরে তোমাকে কোনো কিছুতেই বাধা দিইনি। আমি কি কখনো তোমাকে সুজাতার গল্প বলেছি? হ্যাঁ। আমি কি এর আগে কখনো তোমাকে সুজাতার গল্প বলেছি? মধু, আমি সুজাতাকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। ও যখন আমাকে ছেড়ে চলে যায়, আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেল। আমার লেখালেখি বন্ধ, বাবা ওপারে চলে গেলেন, আমি মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়লাম, একেবারে। তখন থেকে ডাক্তার কাকু এখানে আসে, একসময় তুমি এলে। আমি তোমাদের সমস্ত কিছু বলেছি, কিন্তু কখনো সুজাতার কথা বলতে পারিনি। আজ তো বললে, এখন কেমন লাগছে? ভালো? তুমি কষ্ট পেয়েছো তাই না? অনেক কষ্ট। আচ্ছা, আমি কি অপরাধী? আমার অপছন্দের মন তো সুজাতাকে খুন করতে চাইছিল। আমার মনে হচ্ছিল সুজাতাকে যখন খুন করা হবে, এই তোর পাপের শাস্তি হবে। তুমি ওকে মারোনি, কিন্তু ওর মরাই উচিত ছিল। কেন? সুজাতা তো তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসতো। পরিস্থিতির শিকার হয়ে তাকে অন্য কাউকে বিয়ে করতে হয়েছে। কিন্তু সুজাতার স্বামী দীপঙ্কর ওর সাথে ভারী অন্যায় করেছে। সুমন সেনের কাছে তাকে বিয়ের পর বেঁচে দিয়েছে। সুজাতা এতদিন সুমন সেনের এজেন্ট হয়ে অনেক ধরনের সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল। তুমি এসব কিভাবে জানলে? আজ সকাল থেকে অনেকেই জানে। এই দেখো, পত্রিকায় নিউজ এসেছে, কাল সুজাতা থানায় গিয়ে সারেন্ডার করে সবকিছু স্বীকার করেছে। তার মানে এই নিউজটা পরে রিয়েল মার্ডার স্টোরি আমার মাথায় জেগে বসছে। বসো, এখানে বসো।
লেখক সমরেশ সরকার আবার নতুন করে লিখছে। এটা যে আমার কতদিনের স্বপ্ন, তাকে তুমি জানো? আমি ভাবছি রিয়েল মার্ডার স্টোরি, আর তুমি আমাকে জীবনের স্বপ্ন দেখাও।